আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আমরিনিফা। রাজস্ব কাঠামোকে জনবান্ধব হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। দেশের স্বার্থে এনবিআরকে জনগণের কাছে আস্থার জায়গা তৈরি করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, জনগণের উপর অধিক করের বোঝা চাপিয়ে দেওয়া নয়, বরং বেশি সংখ্যক মানুষকে কর প্রদানে উৎসাহিত করা এনবিআরের দায়িত্ব। রাজধানীতে জাতীয় রাজস্ব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। শামীম চৌধুরীর রিপোর্ট। দেশের অভ্যন্তরীণ সম্পদ ও রাজস্ব আহরণ বৃদ্ধি, আয়কর, ভ্যাট ও শুল্ক আদায়ে গতিশীলতা আনতে নতুন কৌশল নির্ধারণের পাশাপাশি করদাতা ও এনবিআর-এর মধ্যে দূরত্ব কমিয়ে আনতে দ্বিতীয়বারের মতো জাতীয় রাজস্ব সম্মেলনের এ আয়োজন। রাজধানী শেরেবাংলা নগর চিন্মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলতি অর্থ বছরের 6,04,000 কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনের কৌশল এবং কর বাড়ানোর বিভিন্ন পরিকল্পনা তুলে ধরে এনবিআর। এর সামনে এখন শুধু একটাই আওয়াজ, 6,04,000 কোটি টাকার লক্ষ্যমাত্রা অর্জন করা। এ সময় নিজেদের বিভিন্ন দাবি, প্রস্তাব, সমস্যা ও চ্যালেঞ্জ তুলে ধরেন এনবিআর-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা। আমাদের এটাকে কোপ আপ করার জন্য যে কন্টিনিউয়াস ট্রেনিং দরকার, এবং এই ট্রেনিং কিন্তু গতানুগতিক ট্রেনিং, স্পেশালাইজড ট্রেনিং। মত বিনিময়ে তাদের প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আপনারা যেটি চাইছেন সরকারের কাছে, সরকার অবশ্যই অত্যন্ত গুরুত্বের সাথে এটি বিবেচনা করবে, এবং আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার্স আছেন তাদেরকে আরো বেশি করে কাজ করার সুযোগ করে দিতে, তারা যাতে দেশের জন্য আরো বেশি কন্ট্রিবিউট করতে পারেন, এবং সেই কারণে যে পরিবেশ তৈরি করা দরকার, সরকারের সর্বোচ্চ চেষ্টা থাকবে সেই পরিবেশটা তৈরি করা। পরে আনুষ্ঠানিক বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, কর ব্যবস্থাপনা কিংবা কর আদায় পদ্ধতি সহজ এবং দুর্নীতি ও হয়রানি মুক্ত হওয়া প্রয়োজন, যাতে স্বেচ্ছা প্রণোদিত হয়ে কর আদায়ে স্বাচ্ছন্দ্য বোধ করেন জনগণ। একই করদাতাদের ওপর বারবার করের বোঝা বাড়িয়ে রাজস্ব বৃদ্ধির নীতি খুব সম্মত টেকসই পদ্ধতি নয়, বরং কর প্রদানে সক্ষম ব্যক্তিদেরকে শনাক্ত করে তাদেরকে যথাযথ নিয়মে করের আওতায় আনার ব্যবস্থা করার কার্যক্রম উদ্যোগ গ্রহণ করা বোধহয় অত্যন্ত প্রয়োজন। এই জন্য ডিজিটালি আধুনিক ডাটা ভিত্তিক কর প্রশাসন গড়ে তোলার খুব সম্মত কোনো বিকল্প নেই। ভ্যাট প্রশাসনের জটিলতার কারণে ব্যবসা বাণিজ্য যাতে বাধাগ্রস্ত না হয় সেই বিষয় নিশ্চিত করতে রাজস্ব কর্মকর্তাদের প্রতি আহ্বানও জানান তিনি। কাস্টমস, ভ্যাট কিংবা ট্যাক্স আদায় শুধু এনফোর্সমেন্টের বিষয় নয়, বরং রাজস্ব ব্যবস্থাপনার উপরে ভ্যাট ট্যাক্স দাতাদের আস্থা ও বিশ্বাসের সম্পর্ক তৈরি হলে রাজস্ব আহরণ অনেক সহজ হয়ে যায়। সুতরাং দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডকে এমনভাবে গড়ে তোলা প্রয়োজন যেখানে মানুষ এই প্রতিষ্ঠানকে ভয় না করে বরং বিশ্বাস করবে। পরে এনবিআর-এর বিভিন্ন স্টল ও মিউজিয়াম পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। শামীম চৌধুরী, আরটিভি, ঢাকা। বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে কাজ করবেন বলে জানিয়েছেন নতুন যুক্ত হওয়া 4 স্থায়ী কমিটির সদস্য। সকালে জিয়া উদ্যানে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তারা। স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী জানান, বিএনপির দর্শনকে সামনে রেখে দেশ গড়বে বর্তমান সরকার। নবনিযুক্ত স্থায়ী কমিটির আরেক সদস্য ফরহাদ হালিম ডোনার বলেন, দেশকে এগিয়ে নিতে কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় নিজেদের উপর অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের প্রত্যয় ব্যক্ত করেন নতুন দায়িত্ব পাওয়া অপর 2 স্থায়ী কমিটির সদস্য আমানুল্লাহ আমান ও ইসমাইল জবিউল্লাহ। আমানুল্লাহ আমান, ফরহাদ হালিম ডোনার, এবং যদিও উনি সরকারি চাকরি করেছেন কিন্তু হৃদয়ের মধ্যে জাতীয়তাবাদী চেতনা ওনার সবসময় ছিল, ছাত্র জীবন থেকেই ছিল, এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি অবসর নেওয়ার পর। বন্ধুরা আমার, আমরা সেই লক্ষ্য নিয়ে যে দর্শন দলের, সেই দর্শনকে বুকে ধারণ করেই দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে আমরা দায়িত্ব পালন করব, যাতে এই দলকে সুসংগঠিত করা যায়, শক্তিশালী করা যায়
এবং এটার অগ্রগামিতার জন্য আমরা এই চারজনই ভূমিকা রাখব। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে শুরু হলো কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক এআই ক্যামেরার মাধ্যমে স্বয়ংক্রিয় জরিমানা বা অটো ফাইন কার্যক্রম। নারায়ণগঞ্জ মহাসড়কের মেঘনা ব্রিজ টোল প্লাজায় এই কার্যক্রম উদ্বোধন করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সড়কপথে পুলিশ, মালিক, শ্রমিক কেউ চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ সময় সারা দেশে পর্যায়ক্রমে এআই ক্যামেরার আওতায় আনা হবে বলেও জানান তিনি। সাকিবুর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন এআর বাদল। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে এখন থেকে চালকদের প্রতিটি মুহূর্তের গতিবিধি নজরদারিতে রাখবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ক্যামেরা। মহাসড়কে কোনো চালক শুধু দ্রুত গতিতে গাড়ি চালালেই নয়, উল্টো পথে চলাচল কিংবা মোবাইল ফোনে কথা বললেও তা শনাক্ত করবে ক্যামেরা। করা হবে জরিমানা, যা স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যাবে চালকের কাছে। এই কার্যক্রম উদ্বোধন করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের সব মহাসড়ক এআই ক্যামেরার আওতায় আসবে। স্পিড ব্রেক করলে, স্পিড লিমিট ক্রস করলে এবং ট্রাফিক আইন ভঙ্গ করলে, উল্টা পথে যাত্রা করলে, ওভারটেকিং করলে, যে কোনোভাবেই হোক যেখানে সাইন সিগন্যাল দেওয়া আছে সেটা অমান্য করলে তার উপরে ফাইন আরোপ করা হবে। অটোমেটিক্যালি এটা বিআরটি এর কাছে চলে যাবে এবং টেলিফোনিক মেসেজের মাধ্যমে সে গাড়ির মালিকের কাছে, যার নামে রেজিস্ট্রেশন, তার কাছে সেই মেসেজ পৌঁছে যাবে। ইচ্ছা করলে মোবাইল সিস্টেমে, মনিটরি মোবাইল ফিনান্সিয়াল সিস্টেমের মাধ্যমে গাড়ির মালিক সেই ফাইন আদায় করতে পারবেন। সেটা একবার, দুইবার, তিনবার হলে তারপরে রেজিস্ট্রেশন ক্যান্সেল হবে কিনা সেটা বিআরটি এর আইন অনুযায়ী হবে। মহাসড়কে কেউ চাঁদাবাজি করলে দ্রুত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। জনগণের সহযোগিতায় আমরা মহাসড়কে চাঁদাবাজি বন্ধ করতে পারব। প্রযুক্তির আওতায় মহাসড়কটির প্রায় 250 কিলোমিটার সড়কের 5 স্থানে 1427টি ক্যামেরা বসানো হয়েছে। কোনো অবস্থাতে মহাসড়কে নন মোটরাইজ এনি ভেহিকল অথবা 3 হুইলারগুলো মহাসড়কে চলতে দেয়া ঠিক নয়, সেটা আমরা মেনটেন করব। এআর বাদল, আরটিভি, ঢাকা। 3টি রুটে 14টি বাস দিয়ে ঢাকা, চট্টগ্রাম এবং বগুড়ায় একযোগে যাত্রা শুরু করলো বিআরটিসির বিশেষ মহিলা বাস সার্ভিস। সকালে বিআরটিসির তেজগাঁও ট্রাক ডিপোতে এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সড়ক পরিবহন, রেলপথ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। বলেন, সরকারের 180 দিনের কর্মপরিকল্পনার অংশ এই মহিলা বাস সার্ভিস। আব্দুর রহিমের রিপোর্ট। বিএনপির নির্বাচনী ইশতেহার পূরণে সরকারের 180 দিনের কর্মপরিকল্পনায় চালু হলো মহিলা বাস সার্ভিস। নারী চালক এবং কাউন্টার দ্বারা পরিচালিত এ সেবা নারীর ক্ষমতায়নের পথে এক বড় সাফল্য বলে মনে করেন সংশ্লিষ্টরা। একটা ভালো মন নিয়ে আমরা অফিস করবো, গাড়িতে উঠবো, ওখানে ভালো একটা পরিবেশ মন নিয়ে আমরা অফিস ঢুকবো। এটা বাস্তবায়ন এখন হচ্ছে, আস্তে আস্তে আপনি এটা দেখবেন আরো বড় পরিসরে হচ্ছে, আরো ভালো কিছু হচ্ছে, আপনি সেটা দেখতে পাবেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিআরটিসি চেয়ারম্যান বলেন, মহিলা বাস সার্ভিস পরিচালনায় ইতিমধ্যে নারী চালকদের হালকা যান থেকে ভারী যানবাহন চালানোর প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে ইলেকট্রনিক ভেহিকেল চালানোর জন্যও নারীদের প্রশিক্ষণ দেওয়া হবে। মহিলা বাসের জন্য 100 বাস আনার জন্য 400 কোটি টাকা এবং সিটি সার্ভিসের ইভি বাস চালু করার জন্য আরো 400 কোটি টাকা, মোট 800 কোটি টাকা আমাদেরকে জিওবি ফান্ড থেকে দিয়েছে। এ সময় সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, এ সেবার মতো সকল ক্ষেত্রে নারীরা এগিয়ে আসলে টেকসই অর্থনীতি করতে ভূমিকা রাখবে। তথ্য প্রযুক্তি এই সময়ে গণপরিবহন ব্যবস্থাকে আধুনিক প্রযুক্তি নির্ভর যাত্রী বান্ধব করার লক্ষ্যে যুগের সাথে তাল মিলিয়ে এই বিশেষ মহিলা বাস সার্ভিসের ই-টিকিটিং ব্যবস্থা চালু করা হয়েছে। এদিকে নারী যাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য বাড়ানোর পাশাপাশি পরিবহন খাতে নারীদের কর্মসংস্থান ও অংশগ্রহণ বাড়ানোই এ উদ্যোগের মূল লক্ষ্য। আমরা সেই নারীদের জন্য রাষ্ট্রীয় অর্থনীতি, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় একটা নিরাপদ স্বস্তির যাতায়াত নিশ্চিত করতে চাই, সহ অবস্থান নিশ্চিত করতে চাই। সেই জায়গা থেকে এই উদ্যোগ, এটা এই সরকারের অঙ্গীকার এবং তা বাস্তবায়ন হতে চলেছে। নারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি বাসে বসানো হয়েছে সিসি ক্যামেরা, পাশাপাশি টিকিট সিস্টেমে আনা হয়েছে ডিজিটাল পদ্ধতি। আব্দুর রহিম, আরটিভি, ঢাকা। সর্বোচ্চ আদালতের রায় উপেক্ষা করে একের পর এক নিয়োগে ব্যস্ত সেতু কর্তৃপক্ষ।
দপ্তরটির ২১ কর্মীকে চাকরিচ্যুত করা হলে সবাইকে পুনর্বহালে আদেশ দেয় আদালত। সেখান থেকে মাত্র ৬ জনকে পুনর্বহাল করে শূন্য পদের অজুহাতে বাকিদের বঞ্চিত করেছে সরকারের এই দপ্তরটি। তবে একই পদে কয়েক ধাপে নিয়োগ দিয়েছে ৮৪ জনকে। এ ঘটনায় সেতু কর্তৃপক্ষের দেওয়া লিখিত জবাবেও রয়েছে মিথ্যা তথ্যের ফুলঝুরি। মোহাম্মদ সাইমের রিপোর্ট। আদালতের বারান্দায় মানিক মিয়ার এই ছোটাছুটি ২ যুগেরও বেশি সময়ের। যমুনা বঙ্গীয় সেতু কর্তৃপক্ষ আমাদেরকে নিয়োগ দিছিল। নিয়োগ দেওয়ার পরে আমাদেরকে 2001-এর বাতিল করছে। বাতিল করার পরে আমরা হাইকোর্ট, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আমরা রায় পাইছি। রায় পাওয়ার পরেও ৬ জনকে নিছে, আমাদেরকে নিচ্ছে না, এটা তালবাহানা করে। ২০০১ সালে তরুণ মানিক মিয়া এমএলএসএস পদে চাকরি নিয়েছিলেন যমুনায়। পরে একই সালে নিয়মিত করা হয় তিনিসহ ২১ কর্মীকে, কিন্তু মাত্র ৭ মাসের মধ্যেই চাকরিচ্যুত করা হয় তাদের। পরে আদালতে রিট পিটিশন করেন তারা। রায় হয় চাকরি পুনর্বহালের। এরপর রায়ের বিরুদ্ধে আপিল করে সেতু কর্তৃপক্ষ, সেখানেও হারে তারা। এভাবে সব আদালতেই তাদের চাকরি বহাল রেখে রায় প্রকাশ করলেও তা বাস্তবায়ন করেনি সেতু কর্তৃপক্ষ। সুপ্রিম কোর্ট যে রায় পাইলাম, সে রায়টাও তারা ছুঁড়ে ফেলে দেয়, কাঁঠাল পাতার মতো আর কি। তা এখন আমরা কোর্টের রায় পাওয়ার পরেও যদি আমাদেরকে ছুঁড়ে ফেলে, তাহলে আমরা কোথায় যাব? আমরা এ বিষয়ে কথা বলতে রাজি হয়নি সেতু কর্তৃপক্ষের কোনো কর্মকর্তা। তথ্য চেয়ে আবেদন করা হলে দেন মিথ্যা তথ্যে ভরা সাফাই জবাব। তারা দাবি করেন শূন্য পদ না থাকায় ৬ জনের চাকরি পুনর্বহাল করে বাকিদের নেওয়া সম্ভব হয়নি এবং রায় পরবর্তী নিয়োগে চাকরিচ্যুতরা আবেদন না করায় তাদের নেওয়া যায়নি। অথচ ২০১৫ সালের এই নিয়োগে তাদের স্বাক্ষরিত আবেদন অস্বীকার করা হয়। যেখানে কোর্টের সর্বোচ্চ রায়ে ৮ জন চাকরি করতেছেন, তো সেখানে আমাদেরকে কেন পুনর্বহাল করা হলো না? তার পরিপ্রেক্ষিতে শূন্য কোটা তো একাধিকবার লোক সেতু বিভাগ নিয়োগ দিলেন। ভুক্তভোগীরা বলছেন চাকরিচ্যুতির পর থেকে নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশ পেলেই আবেদন করেছেন তারা, কিন্তু নতুন লোক নিয়োগেই ব্যস্ত ছিল সেতু কর্তৃপক্ষ। আমাদেরকে নিয়োগ খালি থাকার পরেও নিয়োগ দিচ্ছে, কিন্তু আমাদেরকে অ্যালাউ করতেছে না। আইনজ্ঞরা বলছেন বাধ্য না হলে আদালতের আদেশ মানতে গড়িমসি করে আমলারা। আবার আদালতে যেতে হবে যে আমার আদেশ মানছেন না, আদালত অবমাননা, তারপরে রুল জারি হবে, তারপর তাকে পার্সোনাল এপিডেন্স দিলে কোর্ট আসার পরে বলবে যে আপনি নিয়োগ দিবেন না, আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেব। ওই রকম একটা চরম পর্যায়ে যাওয়া ছাড়া অধিকাংশ ক্ষেত্রে আমাদের প্রশাসনের ক্ষেত্রে আমরা দেখি তারা সেটা চূড়ান্তভাবে মানতে চায় না বা মানেন না। এটা একটা আমাদের কালচার হয়ে গেছে। এই কালচারের কারণে কিন্তু আমাদের আইনের শাসনের দুর্বলতা দেখা দিয়েছে। কোনো উপায় না পেয়ে অবশেষে আদালত অবমাননার মামলা করে মানিক মিয়া। চান রায়ের যথাযথ বাস্তবায়ন ও দীর্ঘদিন হয়রানি করায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি। মোহাম্মদ সায়েম, RTV, ঢাকা। ২০২৪ সালের ৫ আগস্ট কারাগার থেকে পলাতক ২২৪৭ জন বন্দীর মধ্যে ৬৯০ জন এখনও পলাতক রয়েছে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহার হোসেন। দুপুরে কারা অধিদপ্তরের সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। বলেন, জঙ্গি সংশ্লিষ্টতায় সাজাপ্রাপ্ত ৯ জন পলাতক ছিলেন, এর মধ্যে ৬ জনকে আটক করা হয়েছে। তিনি আরও বলেন, ২০২৪ সাল থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত কারাগারে ৩৪২ জন বন্দীর মৃত্যু হয়েছে। কারাগারকে সংশোধন ও পুনর্বাসনমুখী করার লক্ষ্যে বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে কাস্টোডিয়াল অ্যান্ড কারেকশন সার্ভিস বাংলাদেশ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান কারা মহাপরিদর্শক। সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটছে এটার সাথে তাদের কোনো কানেকশনস আছে কিনা। বাট আপনাকে যদি স্টেটটা বলি, বিভিন্ন জঙ্গি সংগঠনের যেগুলো আমাদের লিস্টেড, মানে যেগুলো বিভিন্ন জঙ্গি সংশ্লিষ্টতার কারণে কারাগারে আটক ছিলেন, ৯ জন বন্দী পালিয়ে গিয়েছিলেন, তার মধ্যে ৬ জন ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন এবং বাকি ৩ জন পলাতক রয়েছেন। পটুয়াখালীতে ঘন ঘন লোডশেডিংয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। ২৪ ঘন্টার মধ্যে ১২ থেকে ১৪ ঘন্টায় দেখা মেলে না বিদ্যুতের। চাহিদার তুলনায় সরবরাহ করা হচ্ছে অর্ধেক বিদ্যুৎ। এতে স্থবিরতা দেখা দিয়েছে শিল্প কারখানা, দোকানপাট, হাসপাতাল, বরফকল সহ বিভিন্ন প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রমে। পটুয়াখালী থেকে মুফতি সালাউদ্দিনের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। অপেক্ষার প্রহর গুনতে গুনতে দিন পেরিয়ে রাত হয়, আবার রাত পেরিয়ে দিন, তবু বিদ্যুৎ নামের সোনার হরিণের দেখা মিলছে না পটুয়াখালীতে। চলতি মাসের শুরু থেকেই জেলা জুড়ে শুরু হয়েছে ভয়াবহ লোডশেডিং। এতে থমকে গেছে জনজীবন। ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের ফলে সরকারি অফিস, শিল্প কারখানা থেকে শুরু করে ক্ষতির মুখে পড়ছে হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠানের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলো।
প্রতিদিনকার এমন ভোগান্তিতে অতিষ্ঠ হয়ে পড়ছে সাধারণ মানুষ। অনেকে মোমবাতি, কুপি আর জেনারেটর দিয়ে কাজ চালাচ্ছেন। বিদ্যুৎ না থাকার কারণে আমাদের সার্ভিসিং অনেক সমস্যা হয় এবং কাস্টমারের অনেক ভোগান্তি হয়। কারেন্ট পাই মাত্র 2 ঘন্টায়, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 3 ঘন্টায় এইরকম কারেন্ট পাই। এতে আমরা মাল সাপ্লাই কোনো কায়দায় দিতে পারি না। কারেন্ট যায় 2 ঘন্টা পর 2 ঘন্টা পর আসে, আবার দেখা গেছে দুপুরে নেয়, 3-4 দেয়, কিন্তু আমরা কাজ করে মজা পাই না। মানে একটা মোম মনে করে আধা ঘন্টার মধ্যে 20,000 একটা মোম, হ্যাঁ জ্বালা লাগে 4-5টা। তারপর আমরা গরম পানি দিয়ে চা করে খেতে করি, হ্যাঁ কারেন্ট পাই না। আমাকে কষ্ট আগের খাওয়াতে পারি না, আমাকে চলার কোনো কায়দা নেই। এ বিষয়ে কোনো বক্তব্য দিতে রাজি হয়নি জেলা পল্লী বিদ্যুৎ সমিতি। আমরা হায়ার অথরিটির পারমিশন নিয়ে আপনাদেরকে সব সাক্ষাৎকার দেব। চাহিদার অর্ধেক বিদ্যুৎ পাওয়ায় লোডশেডিং বেশি হচ্ছে বলে জানান ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির নির্বাহী প্রকৌশলী। পটুয়াখালী এলাকায় বিদ্যুতের চাহিদা 15 থেকে 16 মেগাওয়াট, আমরা 8 থেকে 9 মেগাওয়াট বরাদ্দ পাচ্ছি। তো এটা আমাকে বিভিন্ন ফিডার লোডশেড করে এই পরিস্থিতি মোকাবেলা করতে আশা করতেছি এটা দ্রুত এটা লোডশেড থাকবে না। পটুয়াখালীতে 106 মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও দেওয়া হচ্ছে মাত্র 57 মেগাওয়াট। দ্রুত ঘাটতি বিদ্যুৎ সরবরাহ না করলেই বিপর্যয় আরো দীর্ঘায়িত হবে বলছেন সংশ্লিষ্টরা। আব্দুল হামিদ, RTV। গ্যাস সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন চালকেরা। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও গ্যাস মিলছে না অনেকের। কোথাও আবার গ্যাস না পেয়ে ফিরে যেতে হচ্ছে অনেককে। এতে ভোগান্তির পাশাপাশি প্রভাব পড়ছে পরিবহন চলাচলেও। গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে গাজীপুরের কালিয়াকৈর ও সাভারে। সিএনজি পাম্প ও বাসা বাড়ি সহ গ্যাস সংকট রয়েছে শিল্প কারখানাতেও। উৎপাদন ব্যাহত হচ্ছে গত কয়েকদিন ধরেই। এর জের ধরে অনেক কারখানা ছুটি দিয়েছে কর্তৃপক্ষ। এদিকে বাসা বাড়িতে গ্যাসের তীব্র সংকটে ক্ষোভ ছাড়ছেন শ্রমজীবী মানুষেরা। সকাল 8টা থেকে এখানে বসে আছি, দীর্ঘ লাইনে গ্যাসই পাচ্ছি না। এই দিনের পর দিন বসে থাকি, বহুত অপেক্ষা করি, কেমনে খামু বউপুলার নিয়ে। এদিকে টানা 4 সপ্তাহ ধরে তীব্র গ্যাস সংকটে টঙ্গী শিল্পাঞ্চলের কারখানাগুলোতে উৎপাদন ব্যবস্থা পুরোপুরি থমকে গেছে। গ্যাস স্বল্পতার কারণে উৎপাদন ব্যাহত হওয়ায় বাধ্য হয়ে শ্রমিকদের সাময়িক অব্যাহতি দিচ্ছে অনেক কারখানা কর্তৃপক্ষ। এতে বেকার হয়ে পড়ার আশঙ্কায় চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন হাজার হাজার শ্রমিক। টঙ্গী থেকে নাইমুল হাসানের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লিওন আজাদ। টঙ্গী শিল্পাঞ্চলে রপ্তানিমুখী তৈরি পোশাকের সহযোগী প্রতিষ্ঠান ও ড্রাইং কারখানাগুলোতে গ্যাসের সংকট এখন চরম আকার ধারণ করেছে। গ্যাসের স্বল্প চাপে চালানো যাচ্ছে না বেশিরভাগ মেশিন, ফলে সময়মতো রপ্তানি আদেশ বাস্তবায়ন অনিশ্চিত হয়ে পড়েছে এবং প্রতিদিন বড় অঙ্কের লোকসান গুনতে হচ্ছে কারখানাগুলোকে। পরিস্থিতি সামাল দিতে অনেক কারখানা মালিক বাধ্য হয়ে শ্রমিকদের সাময়িকভাবে চাকরি থেকে অব্যাহতি দিচ্ছেন। আগে আমাদের ওয়ার্কার ছিল 220 জন, তো ওই জায়গা থেকে আপাতত 50% আমরা সাময়িকভাবে তাদেরকে অব্যাহতি দিয়েছি। যদি আবার আগের মতো গ্যাস আছে তখন আমাদের সকল লোক আবার আমরা নিয়োগ দিব। তাদেরকে এভাবে বলে আপাতত আমাদের পর্যায়ক্রমে 10% বা 20% ভাবে আমরা চালাইতেছি। প্রতিনিয়ত আমাদের যে উৎপাদন ব্যাঘাত করতেছে, আমাদের যে শিপমেন্ট শিডিউল কোনো শিপমেন্ট শিডিউল মিট করতে পারতেছি না। আমরা লাইনেও গ্যাস পাচ্ছি না, সেম পাম্প থেকেও গ্যাস পাচ্ছি না, যে কারণে বর্তমানে আমাদের উৎপাদন টোটালি স্টপ। তিতাসের দেয়া তথ্য অনুযায়ী টঙ্গী শিল্পাঞ্চলে প্রতিদিন প্রায় 65 লাখ ঘনফুট গ্যাসের চাহিদা রয়েছে। এর বিপরীতে সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র 25 লাখ ঘনফুট। এদিকে শিল্প কারখানার পাশাপাশি সাধারণ মানুষের ভোগান্তিও চরমে উঠেছে। টঙ্গীর সিএনজি স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা লাইনে থেকেও গ্যাস পাচ্ছেন না যানবাহন চালকরা। এ বিষয়ে টঙ্গী তিতাসের আঞ্চলিক বিক্রয় ও বিপণন কেন্দ্রের ব্যবস্থাপক মেজবাউর রহমান ক্যামেরার সামনে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে এই শিল্পাঞ্চল আরও বড় ধরনের অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। লিওন আজাদ, RTV। টানা বৃষ্টিতে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ, শিক্ষার্থী ও পথচারীরা। রোববার রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সকালেও অব্যাহত থাকায় নগরীতে জলাবদ্ধতার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কোথাও জমেছে হাঁটু সমান পানি। লঘুচাপের প্রভাব ও মৌসুমী বায়ুর কারণে চট্টগ্রামে আরও কয়েকদিন বৃষ্টিপাত হতে পারে। এদিকে বিভিন্ন সড়কে জলাবদ্ধতার কারণে ধীর গতিতে চলছে যানবাহন। পানি মারিয়ে চলাচল করতে হচ্ছে পথচারীদের।
দর্শক, দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।